অনেকগুলো প্রশ্ন আজকের এই ভিডিওকে ঘিরে। প্রথম প্রশ্ন, ইউক্রেন কেন রাশিয়াকে আক্রমণ করলো? এর পেছনে কারা আছে, কে দায়ী? রাশিয়ার এত ভালো এয়ার ডিফেন্স সিস্টেম, তারা কি একটু টের পেল না যে এতগুলো ড্রোন একসঙ্গে হামলা করলো, অথচ কেউ জানলই না, বুঝলই না, কোনোভাবেই আটকানো সম্ভব হলোই না? কি এমন ছিল তার টেকনোলজি যার জন্য সেই ড্রোন হামলাকে রাশিয়ার মতো একটি দেশ আটকাতে পারলো না? এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকবে এর পেছনে মদত দিয়েছে কে, এর জন্য কি আমেরিকা দায়ী? সবগুলো নিয়ে আজকে আমরা আসবো আমাদের এই ভিডিওতে। প্রথম প্রশ্ন, রাশিয়াকে কিন্তু ইউক্রেন যে আক্রমণ করলো এটি বলা ভুল হবে। অতীতে 2014 সাল থেকে বরং রাশিয়াই ঘন ঘন ইউক্রেনকে আক্রমণ করে গেছে এবং সবচেয়ে বড় পর্ব শুরু হয় 2022 সালের 24শে ফেব্রুয়ারি, যখন রাশিয়া একেবারে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করে দেয় ইউক্রেনের বিরুদ্ধে। আমরা জানবো এর পেছনের কিছু বিশেষ ঘটনা, যেগুলো মূল ঘটনা। এক নম্বর হচ্ছে যে 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে দখল করে নেয়। এরপর রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ডনবাস্ক অঞ্চলে অনেক হিংসামূলক কাজকর্ম করা শুরু করে। আর 2022 সালে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে পূর্ণ মাত্রায় আক্রমণ চালায়। অর্থাৎ অতীতে বারবার রাশিয়া ইউক্রেনের ওপরে আগ্রাসী মনোভাব দেখিয়েই এসেছে। এবারে প্রশ্ন উঠতে পারে যে রাশিয়া কেন বারবার ইউক্রেনকে আক্রমণ করে এসেছে। দেখো, এর পেছনে রাশিয়ার মূল ভয় হচ্ছে যে ইউক্রেন হয়তো ন্যাটোর সঙ্গে যোগ হবে। তো ন্যাটো কি? ন্যাটো হলো পশ্চিমা দেশগুলোর একটি সামরিক সংগঠন, যেখানে প্রত্যেকটি দেশ মনে করে একটি দেশ আক্রান্ত হওয়ার অর্থ হচ্ছে সবগুলো দেশের উপর আক্রমণ এসেছে। ফলে ওরা একটি আসলে কোঅপারেটিভ একটি ডিফেন্স, যেখানে সবগুলো দেশ মিলে একসাথে কোনো অন্য দেশের আক্রান্ত হলে পরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এর সঙ্গে রাশিয়া বারে বারে দাবি করে এসছে যে ইউক্রেনের পূর্ব দিকের অঞ্চলের যে সমস্ত জনগণেরা রাশিয়া ভাষা ব্যবহার করে, রাশিয়ার দাবি যে রাশিয়া ইউক্রেনের সেই সমস্ত বাসিন্দাদের রক্ষা করার জন্য এই যুদ্ধ চালাচ্ছে। তোমরা ম্যাপ দেখলে বুঝবে যে ঠিক ইউক্রেনের পূর্বে আছে হচ্ছে রাশিয়া, অর্থাৎ ইউক্রেনের পূর্ব দিকের সীমান্ত হচ্ছে রাশিয়ার সীমান্ত শুরু। এর সঙ্গে আছে ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ। রাশিয়া ইউক্রেনকে নিজেদের প্রভাব ক্ষেত্রের অংশ বলে এখনো মনে করে, যদিও সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে 1992 সালে, তারপরও এখনো রাশিয়া ইউক্রেনকে তার নিজেদের নিয়ন্ত্রণাধীন বলে মনে করে থাকে। এবং এই ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার আগ্রাসনকে বলেছে অবৈধ বলে। ইউক্রেন আত্মরক্ষা করার জন্য পশ্চিমা দেশগুলোর কাছ থেকে সামরিক সাহায্য অবশ্যই পেয়েছে এবং অর্থনৈতিক সাহায্য অবশ্যই পেয়ে এসেছে। একটু আগে আমি বললাম যে ন্যাটো শব্দটি, তো এই ন্যাটো শব্দের ভেতরে কোন কোন দেশগুলো আছে? এই ন্যাটো যা সম্পূর্ণ নাম হচ্ছে আসলে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি একটি সামরিক জোট। এটি 1949 সালে এটি গঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল যে যে কোনো একটি সদস্য রাষ্ট্রের উপরে হামলা হলে পরে তা সবাইকে আক্রমণ হিসাবে ধরবে এবং সবাই মিলে একসঙ্গে প্রতিরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে। অর্থাৎ একটি হচ্ছে কালেকটিভ ডিফেন্স অ্যালায়েন্স। এবার এই ন্যাটোর সদস্য আছে বর্তমানে কতগুলো? 2024-এর হিসেব অনুযায়ী বর্তমানে ন্যাটোতে আছে 32টি দেশ। এর মধ্যে অবশ্যই একে আছে উত্তর আমেরিকা থেকে আছে ইউএস অর্থাৎ যুক্তরাষ্ট্র, দেন আছে কানাডা, আর ইউরোপ থেকে আছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, পর্তুগাল, স্পেন, গ্রিস, তুরস্ক, পোল্যান্ড, হাঙ্গেরি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, ক্রোয়েশিয়া, মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড যোগ দেয় 2023 সালে, সুইডেন যোগ দেয় 2024 সালে এবং হচ্ছে আলবেনিয়া। বর্তমানে আছে এই 32টি দেশ এবং সবকটি দেশ হচ্ছে ন্যাটোর সদস্য। আর এই ন্যাটোর দপ্তরটি যে সদর দপ্তর সেটি আছে হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। তো ন্যাটো গঠিত হয়েছিল কি জন্য? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের সামরিক প্রভাব ছিল খুব বেশি, সব দেশ খুব ভয় পেত এবং এই সোভিয়েত ইউনিয়নের সামরিক আগ্রাসনকে রক্ষা করার জন্যই, আটকানোর জন্যই সবাই মিলিত হয়ে সৃষ্টি হয় ন্যাটো। এবারে
প্রশ্ন হচ্ছে যে ইউক্রেন কেন এই অপারেশন স্পাইডার ওয়েভ চালালো। ইউক্রেনের জন্য এটি একটি ভীষণই সাহসী একটি পদক্ষেপ। রাশিয়ার মতো একটি দেশকে ওরা ড্রোন হামলা চালিয়ে দিয়ে ওদের এতগুলো যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে। এই হামলাটি হয় 2025 সালের 1 জুন। রাশিয়ার অভ্যন্তরে পাঁচটি সামরিক বিমান ঘাঁটিতে এই হামলাটি চালানো হয়। এই অভিযানে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা, যার নাম হচ্ছে SBU, 117টি কামিকাজে ড্রোন ব্যবহার করেছে এবং রাশিয়ার 41টি সামরিক বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, যার মধ্যে ছিল Tu-95, Tu-22M বোমারু বিমান এবং A-50 এই ধরনের বিমান এর সঙ্গে ছিল। এবারে প্রশ্ন হচ্ছে যে ইউক্রেন কেন এই অভিযান চালায়। এক নম্বর হচ্ছে গিয়ে রাশিয়ার বিমান হামলার প্রতিশোধ। রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনের বেসামরিক এবং সামরিক ব্যবস্থাপনার উপরে বোমারু হামলা চালিয়ে আসছে। এই অভিযানের মাধ্যমে ইউক্রেন দেখালো যে ক্ষমতা আমাদেরও আছে, অর্থাৎ একটি বার্তা এখানে দিল যে আমরাও সক্ষম। নাম্বার সেকেন্ড হচ্ছে কি রাশিয়ার সামরিক ক্ষমতা দুর্বল করে দেওয়া। এই হামলায় রাশিয়ার প্রায় 1/3 কৌশলগত বোমারু বিমান ধ্বংস করা হয়েছে, যা ওদের দীর্ঘমেয়াদী হামলা চালানোর যে ক্ষমতা ওকে অনেকখানি সীমিত করে দেবে। নাম্বার থার্ডে আসছে যে আলোচনায় কৌশলগত সুবিধা অর্জন। এই সফল অভিযানের মাধ্যমে ইউক্রেন আন্তর্জাতিক আলোচনায় একটি শক্তিশালী অবস্থান অর্জন করেছে, যা ওদের শান্তি আলোচনার পক্ষে কাজে লাগতে পারে। এবার এই অভিযানটি কিভাবে হয়? এটি একদিনে হয়? একেবারেই নয়। এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এটির জন্য 18 মাস এরা সময় নিয়েছে। ড্রোন পরিবহন এবং লঞ্চ। দেখো এখানে কিন্তু ড্রোনগুলো লঞ্চ করা হয় রাশিয়ার অভ্যন্তর থেকে। এমন নয় যে ড্রোনগুলো ইউক্রেন থেকে লঞ্চ করেছে সেগুলো রাশিয়ার সীমান্ত ভেদ করে ঢুকেছে রাশিয়ায়, এমনটি নয়। ড্রোনগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় ট্রাকে করে নিয়ে যাওয়া হয় রাশিয়ার অভ্যন্তরে সড়ক পথে এবং রাশিয়ার অভ্যন্তরে ঢুকে গিয়ে সেখানে ট্রাকের ছাদ থেকে লঞ্চ করা হয়। এবার তাহলে বুঝতে পারছো যে কেন এই সমস্ত আক্রমণকে এয়ার ডিফেন্স সিস্টেম আটকাতে পারেনি। আমি কিন্তু অবশ্যই জানাবো এই টেকনিক্যাল ব্যাপারটা কি। নেক্সট হচ্ছে গিয়ে উন্নত প্রযুক্তির ব্যবহার। FPV অর্থাৎ ফার্স্ট পার্সন ভিউ, এই ড্রোনগুলোর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত দেওয়া হয়, যা রাশিয়া বিমান ঘাঁটিকে ব্যাপক পরিমাণে ক্ষতি সাধন করেছে। এবার এই ধরনের ঘটনা তো রাশিয়া একেবারে থেমে নেই। তার সঙ্গে রাশিয়া জানিয়েছে, রাশিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি এই হামলাকে জানিয়েছেন এক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তিনি হুমকি দিয়েছেন যে আমরা এর প্রতিশোধ অবশ্যই নেব। আজ যখন ভিডিওটি বানাচ্ছি 6 তারিখে 6 জুন ইতিমধ্যে কিন্তু রাশিয়া হামলা করে দিয়েছে। আমি তা নিয়ে পরে ভিডিও বানাবো। তিনি হচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এই অভিযানে পশ্চিমা দেশগুলোর জন্য একটি সতর্ক বার্তা হিসাবে কাজ করছে। অর্থাৎ এই ড্রোন হামলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এখনো উন্নত দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থায় যথেষ্ট ফাঁকফোকর আছে, যেখান দিয়ে অতি সহজেই এই ধরনের ড্রোন হামলা চালানো যায়। একটু আগে তোমাদের আমি বললাম যে কামিকোজে ড্রোন। এই সমস্ত কামিকোজে ড্রোন বলতে আসলে কি বোঝায়? এই সমস্ত ড্রোনগুলো হচ্ছে আসলে একবারই ব্যবহার করা যায়। এগুলো হচ্ছে একটি আত্মঘাতী ড্রোন, যা হচ্ছে বিস্ফোরক সহ লক্ষ্য বস্তুকে আঘাত করে এবং সেখানে গিয়ে বিস্ফোরণ হয়, ধ্বংসকাজ সম্পন্ন করে। এবং নামটি আসলো কোথা থেকে? তো কামিকোজে শব্দটি হচ্ছে একটি জাপানি শব্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি পাইলটরা আত্মঘাতী বিমান হামলা চালাতো এবং সেই স্মরণে এই ড্রোনগুলোর নাম দেওয়া হয় কামিকোজে ড্রোন বা হচ্ছে আত্মঘাতী ড্রোন। এই ড্রোনগুলোর মূল বৈশিষ্ট্যগুলো কি আছে? এক হচ্ছে যে এরা নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সরাসরি ধাক্কা দেয় এবং ওখানে বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। দেন হচ্ছে বিস্ফোরক বাহী, অর্থাৎ এরা হচ্ছে ড্রোনের মাধ্যমেই বিস্ফোরণকে বহন করতে সক্ষম। নাম্বার থার্ড হচ্ছে ফিরে না আসা। এরা হচ্ছে আত্মঘাতী, অর্থাৎ যেখানে একবার আঘাত করবে সেখান থেকে আর ফিরে আসবে, ওখানে ও নির্জীব ধ্বংস হয়ে যাবে। নাম্বার 4 আছে ভিডিও ক্যামেরা। এখানে টার্গেট নির্ণয় করার জন্য ফ্রন্ট ক্যামেরা আছে, যার মাধ্যমে অপারেট করা যায়। এবং হচ্ছে ম্যানুয়াল বা স্বচালিত। অনেক সময় এই সমস্ত ড্রোনগুলো ফার্স্ট পার্সন ভিউ দিয়ে অপারেট করা হয় বা এগুলো হয় স্বয়ংক্রিয় হয়। তো এই ধরনের কামিকোজে ড্রোন কিন্তু আমাদের বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আছে। যেমন ধরো হচ্ছে IR শাহিদ 136, এটা হচ্ছে ইরানি ড্রোন। রাশিয়া এটি ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে। এটি হচ্ছে গিয়ে শাহিদ 136। এর হচ্ছে সুইচ ব্লেডটা কি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ড্রোন। এটি ইউক্রেনকে এটা সরবরাহ করেছে।
ওকে, অর্থাৎ আমেরিকা ইউক্রেনকে সুইচ ব্লেড ড্রোন সরবরাহ করেছে, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। দেন হচ্ছে UJ-22 আনিশার, এটা হচ্ছে ইউক্রেনের নিজস্ব তৈরি করা ড্রোন। এবারে প্রশ্ন আসতে পারে যে ড্রোন দিয়ে আঘাত করলো কেন, মিসাইল দিয়ে আঘাত নয় কি জন্য? দেখো, ড্রোন দিয়ে অনেক নির্ভুলভাবে আঘাত করা যায়, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে গিয়ে ড্রোন হামলায় খরচ অনেক কম হয়, ড্রোনের দাম মিসাইলের তুলনায় অনেক কম হয়। দেন হচ্ছে মানুষ পাঠানোর কোনো ঝুঁকি নেই, ড্রোন যাবে আপনা আপনি স্বয়ংক্রিয়ভাবে। নাম্বার ফোরে হচ্ছে বাংকার, ট্যাঙ্ক, রাডার সবই ধ্বংস করতে সক্ষম এই সমস্ত ড্রোনগুলো। এই সময় ইউক্রেনকে সাহায্য করলো কি? এই যে একটা এত বড় হামলা ইউক্রেন ঘটালো, এর পেছনে সাহায্য করলো কি? প্রথম কথা, নাম উঠে আসছে অবশ্যই যুক্তরাষ্ট্রের। দেখো, ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহায়ক হচ্ছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। হাজার হাজার কোটি ডলারের অস্ত্র, গোলা বারুদ, ট্যাঙ্ক, ড্রোন, হ্যামাস, বিমান সবই এরা দিয়ে আসছে ইউক্রেনকে। সঙ্গে বিভিন্ন গোয়েন্দা তথ্যগুলো এরা দেয় হচ্ছে ইউক্রেনকে, সঙ্গে ওদের আর্মিকে প্রশিক্ষণটা অব্দি দিয়ে দেয় আমেরিকা। নাম্বার সেকেন্ড আছে অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে ইউক্রেনকে আর্থিক সাহায্য দিয়ে থাকে, এরা শরণার্থীদের আশ্রয় দেয় এবং অস্ত্র দিয়েও সাহায্য করে। এমনকি ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার জন্য প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নাম্বার থার্ডে আছে হচ্ছে যুক্তরাজ্য। ইউক্রেনকে স্টর্ম শ্যাডো মিসাইল, বিমান, ড্রোন এবং কামান সহ অন্যান্য অনেক অস্ত্র দিয়েছে এই ইংল্যান্ড ইউক্রেনকে, এবং ইউক্রেনের সেনাদেরকেও কিন্তু প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাজ্য। এর সঙ্গে ইউরোপের আরো অনেক দেশ, যেমন ধরো পোল্যান্ড, লিথুয়ানিয়া, জার্মানি, ফ্রান্স, চেক, এই সমস্ত দেশগুলো এদেরকে বরাবরই সামরিক সাহায্য দিয়ে আসে বা চিকিৎসার দিকে সাহায্য করে দিয়ে আসে। অনেক সময় এরা আবার ইউক্রেনের শরণার্থী সামলায়, ফলে এরা কিন্তু সবাই বরাবর ইউক্রেনকে সাহায্য করে আসে। এর সঙ্গে সাহায্য আছে অবশ্যই ন্যাটো। যদিও ন্যাটো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে না, কিন্তু ন্যাটোর সদস্য দেশ বিশেষ করে আমেরিকা, ব্রিটেন এবং কানাডা ইউক্রেনকে সমর্থন দিচ্ছে, সাহায্য করছে এবং সরঞ্জামও দিচ্ছে। নাম্বার 6 আছে অবশ্যই কানাডা। কানাডা ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে, প্রশিক্ষণ দিচ্ছে এবং হচ্ছে মানবিক সাহায্য দিয়ে আসছে। এর সঙ্গে আছে আরো অন্যান্য দেশ, সেগুলো হচ্ছে কি জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, এরাও অনেক অর্থ দিয়ে এবং সামরিক সাহায্য করে আসছে ইউক্রেনকে। তার সঙ্গে আছে জাতিসংঘ, রেড ক্রস, এরাও কিন্তু ইউক্রেনকে সাহায্য করে আসছে বিভিন্ন সময়। তাহলে কে সাহায্য করেনি? সাহায্য করেনি একমাত্র চীন, ভারত, ব্রাজিল। এরা থেকেছে নিরপেক্ষ, এরা যুদ্ধে বিরোধিতা করেছে কিন্তু সামরিক সাহায্য এরা করেনি। এবার এই যে ড্রোন হামলা যে চালানো হলো, আমরা জানি যে ড্রোনের দাম কিন্তু মিসাইলের তুলনায় অনেক কম। তো কত কম? দেখো, যে সমস্ত ড্রোনগুলো আছে, যেমন ধরো ইরানের আছে হচ্ছে শাহিদ 136, এর এক একটি ড্রোনের দাম হচ্ছে 25 থেকে 35 লাখ। যুক্তরাষ্ট্রের আছে হচ্ছে সুইচ ব্লেড 300, এর এক একটি ড্রোনের দাম হচ্ছে 40 থেকে 45 লাখ টাকা। যুক্তরাষ্ট্রের আছে সুইচ ব্লেড 600, এটা হচ্ছে আরো বড় এবং আরো স্ট্রং, ওর দাম হচ্ছে কি 80 লাখ থেকে 1.2 crore। এবং ইউক্রেনের আছে হচ্ছে ইউক্রেনীয় FPV ড্রোন, যার দাম হচ্ছে 2 থেকে 5 লাখ টাকা। এছাড়া হচ্ছে গোয়েন্দা কাজ চালানোর জন্য অনেক ড্রোন ব্যবহার করা হয়, যেমন ধরো যুক্তরাষ্ট্রের আছে RQ-11 রাভেন, এই ড্রোনগুলোর দাম হচ্ছে এক একটি 80 লাখ থেকে 1 কোটি টাকা। আছে হচ্ছে বেরাক্টার TB2, যার এক একটি দাম হচ্ছে গিয়ে 40 থেকে 50 কোটি টাকা। এর সঙ্গে আছে কিছু সশস্ত্র ড্রোন, যেগুলো কমব্যাট ড্রোনস, এগুলো আরো দামি, যেমন যুক্তরাষ্ট্রের হাতে আছে MQ-9 রিপার, যার এক একটি ড্রোনের দাম হচ্ছে 250 থেকে 350 কোটি টাকা। এছাড়া ভারতের আছে আমাদের রুস্তম 2, এর এক একটি দাম হচ্ছে গিয়ে 30 থেকে 50 কোটি টাকা। আর এই সমস্ত ড্রোন হামলা চালিয়েই ইউক্রেন ধ্বংস করে দিয়েছে রাশিয়ার খুব দামি দামি কিছু উল্লেখযোগ্য বিমান। তার মধ্যে আছে অবশ্যই সুখোই 35 বা SU-35, যার এক একটি দাম হচ্ছে গিয়ে $85 মিলিয়ন বা ভারতীয় মুদ্রায় 685 কোটি টাকা। এটি হচ্ছে রাশিয়ার 4.5 জেনারেশনের একটি ফাইটার জেট, যা হচ্ছে F-15EX ইউরো ফাইটার, টাইফুন এবং রাফালের সঙ্গে একসঙ্গে লড়ার জন্য উপযুক্ত। দেন ধ্বংস করে দেওয়া হয়েছে সুখোই 30 বা সুখোই 30, যার এক একটির মূল্য হচ্ছে ভারতীয় মুদ্রায়
প্রায় 300 কোটি টাকা। সঙ্গে ধ্বংস করে দেওয়া হয়েছে সুখোই 34, যার এক একটি মূল্য হচ্ছে ভারতীয় মুদ্রায় 400 কোটি টাকা এবং তা হচ্ছে $50 মিলিয়ন। সঙ্গে ধ্বংস হয়েছে A-50 রাডার প্লেন, যার এক একটি দাম হচ্ছে গিয়ে $300 মিলিয়ন বা ভারতীয় মুদ্রায় 2400 কোটি টাকা। অর্থাৎ এই সমস্তটা মিলিয়ে রাশিয়ার প্রায় ক্ষতি হয়েছে 8000 কোটি টাকা বা $1 বিলিয়ন। তাহলে পরে এই একটি আঘাতে রাশিয়া ক্ষতির মুখে আছে $1 বিলিয়ন বা প্রায় 80,000 কোটি টাকা। এবারে এত কিছু হওয়ার পরেও প্রশ্ন থেকে যায় যে রাশিয়া কেন ধরতে পারলো না। প্রথম কথা হলো, রাশিয়াতে ড্রোনগুলো ঢুকেছে ট্রাকের মাধ্যমে, সীমান্ত দিয়ে উড়ে সরাসরি ইউক্রেন থেকে রাশিয়াতে আসেনি। রাশিয়া ইউক্রেন সীমান্ত হচ্ছে ভীষণ লম্বা এবং কিছু জায়গায় তার যে পাহারা খুবই দুর্বল, সে দুর্বল জায়গা দিয়ে ঢুকে গেছে ওখানকার পণ্যবাহী ট্রাক এবং তার মধ্যে ড্রোন লুকিয়ে নিয়ে ঢুকেছে ওরা রাশিয়াতে। ড্রোন ব্যবহার করা যে ট্রাকগুলো ছিল সেগুলো সাধারণ সিভিলিয়ানদের মতোই সাজিয়ে ওরা নিয়ে গেছে এবং সেগুলো ওরা অপারেট করেছে ট্রাকের ছাদ থেকে। এবারে প্রশ্ন আসতে পারে যে ওরা যখন ড্রোনগুলো অপারেট করে দিল তখন সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম ওগুলো আটকাতে পারলো না কেন বা কেন ধরতে পারলো না। প্রথম কথা হচ্ছে যে এই সমস্ত ফার্স্ট পার্সন ভিউ ড্রোন বা হচ্ছে কামিকো যে ড্রোন যেগুলো আছে সেগুলো হচ্ছে অত্যন্ত ছোট এবং ওরা অত্যন্ত নিচু দিয়ে এবং তার গতি হচ্ছে কম। ইউক্রেন এই ধরনের ড্রোনগুলো ইউজ করেছে, সেগুলো আকারে ছোট, উড়েছে নিচু দিয়ে এবং তার স্পিডটাও কম। দেখো এবার এয়ার ডিফেন্স সিস্টেমের যে সমস্ত ব্যবহার করা হয় রাডারগুলো, ওগুলো সাধারণত উচ্চতা এবং হচ্ছে গতির উপরে নির্ভর করে ধরতে পারে। অর্থাৎ যদি কোনো বস্তু খুব নিচু দিয়ে যায় বা যদি গতিবেগ কম থাকে তবে কিন্তু সেগুলো আর সহজে রাডারে ধরা যায় না। এই কারণেই এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো ধরতে পারেনি। তাছাড়া এয়ার ডিফেন্স সিস্টেম গুলো সেগুলো রাখা আছে কোথায়? ও থাকে সাধারণত সীমান্ত অঞ্চল বরাবর, কিন্তু ড্রোনগুলো চালানো হয়েছে কোথা থেকে? সীমান্ত দিয়ে ভেতরে ঢুকে রাশিয়ার অভ্যন্তর থেকে। ফলে এটা একটা অবশ্যই কারণ যে কারণে ড্রোনকে আইডেন্টিফাই করা যায়নি। নাম্বার নেক্সট হচ্ছে গিয়ে একসঙ্গে অনেকগুলো ড্রোন লঞ্চ করা হয়। ইউক্রেন একসঙ্গে 100-র বেশি ড্রোন লঞ্চ করে এবং এয়ার ডিফেন্স সিস্টেম একসঙ্গে এতগুলো ড্রোনকে আইডেন্টিফাই করতে পারেনি। এটাকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ সিস্টেমকে একসঙ্গে এত প্রেশার দাও যে সিস্টেম আর কাজই করতে পারবে না। তার সঙ্গে আছে অবশ্যই এয়ার ডিফেন্স সিস্টেমের একটি লিমিটেশন। এক একটি S-400 বা হচ্ছে প্যান্সার S-1 বা টর M2 এই সমস্ত সিস্টেম ট্র্যাক করার জন্য এবং সেটা রেডি হয়ে গিয়ে শুট করার জন্য একটু সময় লাগে, কিন্তু যখন সিস্টেমে একসঙ্গে অনেকগুলো লক্ষ্যবস্তু চলে আসে তখন সিস্টেম সেগুলোকে একসঙ্গে অতগুলোকে নষ্ট করা সম্ভবপর হয়ে ওঠে না। এর সঙ্গে আরেকটি এখানে ব্যাপার থাকাও সম্ভব, ড্রোনে হয়তো এমন কিছু রাডার রিফ্লেক্টিভ কোনো ম্যাটেরিয়াল ছিল, অর্থাৎ যেগুলো হচ্ছে রাডার থেকে সিগন্যাল গিয়ে সেগুলো ফিরে আসবে না, সেগুলো অন্য জায়গায় হয়তো অ্যাবজর্ব হবে অথবা অন্য কোথাও ওটা বিলীন হয়ে যাবে, সেগুলো কিন্তু আর ট্রেস করা সম্ভব না। আবার কিছু ড্রোনে আবার থাকে জিপিএস জ্যামিং থাকে, কিছু থাকে আবার অ্যান্টি রাডার প্রযুক্তি, এর মাধ্যমেও কিন্তু ড্রোনগুলোকে রাডার থেকে বাঁচানো যায়। ফলে এই সমস্ত কারণের জন্য কিন্তু আসলে এয়ার ডিফেন্স সিস্টেম এই সমস্ত ড্রোনগুলোকে ধরতে পারেনি।